আমি বুঝলাম বাংলাদেশে আমার কোনো অধিকার নাই, আমি বুঝলাম বাংলাদেশে আমার কোনো বাক স্বাধীনতা নাই, আমি বুঝলাম বাংলাদেশে আমি নিরাপদ নই, আমি বুঝলাম বাংলাদেশে আমার ধর্মীয় স্বাধীনতা নাই, আমি বুঝলাম বাংলাদেশ এখন চলে গিয়েছে অন্যের হাতে। আমার প্রিয় সোনার বাংলা, এখন আর আমার কোনো অধিকার এখানে নাই। এই উগ্রবাদী সাম্প্রদায়িক এই ধর্মান্ধ ধর্ম ব্যবসায়ীদের কাছে সরকার যখন অসহায়, গোয়েন্দারা যখন অসহায়, টিএনও ম্যাজিস্ট্রেট সাহেবরা যখন অসহায়, তখন এইবার আমরা সেনাবাহিনীর কাছে গেলাম। সেনাবাহিনী হচ্ছেন বাংলাদেশের শক্তির এখন বর্তমানে একটা প্রতীক, আস্থা ভরসার জায়গা। আমি বললাম সেনাবাহিনীর কাছে যাও। সেনাবাহিনীর কর্মকর্তারা বললেন, ভাই বুঝেন তো, এখানে ডিসি সাহেব হলো ক্ষমতা, আমাদেরকে ডাকলে আমরা যাই, না হলে আমরা যাইতে পারি না। আমি বুঝলাম আমার বেলায় সেনাবাহিনীও আসবে না। রংপুরে আমার ভাইদেরকে যখন হামলা করেছে, প্রকাশ্যে আগুন দিয়ে 14টা বাড়ি জ্বালিয়ে দিয়েছে, গরু লুট করেছে, সেনাবাহিনী ছিল, কিছুই করে নাই, একটা বাঁশির হুইসেল পর্যন্ত দেয় নাই। আমি বুঝেছি আমি কোন রাষ্ট্রে বাস করি। আমাকে সরকার মহোদয় আপনারা আর বুঝাইতে হবে না। এখন আমার করণীয় আমি ঠিক করব। জাতীয় আন্তর্জাতিক গণমাধ্যম, আইন প্রয়োগকারী সংস্থা, জাতিসংঘ থেকে শুরু করে আঞ্চলিক সংস্থার সরকার সবাইকে জানান, জানাইতে থাকেন আমরা আজকে আক্রান্ত, আমরা নিপীড়িত, আমরা আজকে বিচারহীনতার মধ্যে বাস করছি, একটা মব সন্ত্রাসের মধ্যে আমরা বাস করছি, আমাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে প্রতি মুহূর্তে মুহূর্তে, আমরা আতঙ্কে ঘুমাতে পারি না, আমাদের ভাইদেরকে হামলা করা হচ্ছে। এই বিষয়টি আপনারা সরকারকে, আইন শৃঙ্খলা বাহিনীকে, আন্তর্জাতিক সম্প্রদায়কে জানান। জানাইলে কি হবে? আমি জানি কিছুই হবে না। কি করবেন তাহলে? নাম্বার 2, আল্লাহর উপরে ভরসা করে আত্মরক্ষার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করুন। আত্মরক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আমাকে বাঁচতে হবে। আমরা উদ্বাস্তু শিবিরে পালিয়ে যেতে পারি না। আল্লাহ বাক শক্তি দিয়েছেন। আমরা বোবা প্রাণী নই, আমরা গরু নই। গরু হাম্বা হাম্বা করে, আমরা হাম্বা হাম্বা করতে পারি না। আঙ্গ নোয়াখালীতে সব সময় আঙ্গ বিরুদ্ধে একটা শ্রেণীর উগ্রবাদী মব সৃষ্টিকারী একটা গোষ্ঠী উস্কানি দিয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা সব সময় একটা হুমকির মুখে থাই, জানমাল নিরাপত্তার একটা হুমকির মুখে। আমরা দেখতে প্রশাসনের কাছে যাই, প্রশাসনও কেমন যেন আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়। এই ক্ষেত্রে আমাদের বিরুদ্ধে যারা উস্কানি দেয়, হেতা করে প্রশাসন বিভিন্ন সভা সেমিনার করার লাই অনুমতি দেয়, কিন্তু আমরা কি লাঙ্গরে দেয় না। এই ক্ষেত্রে আমরা আপনার কাছে জানতে চাই আমাদের করণীয় কি? এটা বাংলাদেশের এখন রাষ্ট্রের নীতি, মাইট ইজ রাইট। রাষ্ট্রের বিভিন্ন জায়গার কর্মকর্তারা সাফ সাফ বলে দিয়েছে, আমাদের প্রতিপক্ষ যারা, তাদের নাকি সংখ্যা বেশি, তাদের নাকি শক্তি বেশি, এই জন্য তারা যা বলবে দেশে নাকি এখন তাই হবে। আর আমাদের নাকি সংখ্যা কম, আমরা নাকি দুর্বল, এই জন্য আমাদেরকে এখন চাপ দেওয়া হবে, আমাদের মুখ বন্ধ করে রাখা হবে, আমাদের গলা চিপে ধরা হবে। এটা হলো ওদের নীতি। এখন রাষ্ট্রের এটা নীতি। এখন আপনি কি করবেন? নোয়াখালীতে এ পর্যন্ত 4 বার আমার বাড়ি হামলা হয়েছে, একটা বার প্রশাসন আমার বাড়ি রক্ষা করতে পারে নাই। 2000 সালে, 2009 সালে, 2016 সালে, এরপরে আরেকবার হামলা হলো। এই মোট 4 বার। 2008 সালে 8টা বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে লুটপাট করে ট্রাক ভরে মালামাল নিয়ে গেছে। গোলাপ ধান, গোয়াল ঘরের গরু, হাঁস, মুরগি, ক্ষেতের মাছ, সবার সামনে, গ্রামবাসী সাক্ষী। বছরখানিক পরে তারাই আলোচনা করে, অমুকে মুরগি নিছে, অমুকে গরু নিছে, অমুকে জাল দিয়া পুকুরে মাছ ধরে নিয়ে গেছে। এটা লুটতরাজ। ওই ঘটনার কোনো বিচার হয় নাই। পরে আল্লাহ রাব্বুল আলামিন 2024 সালে এই জাতির হাজার হাজার বাড়ি লুটপাট করিয়ে প্রমাণ দিলেন হিজবুত তৌহিদের বাড়ি লুটপাট করার পাপ। বিচার হয় নাই। আমরা অসহায় ভাবে আমরা কেঁদেছি, আল্লাহর কাছে কেঁদেছি, আমরা মানুষের কাছে কাঁদি নাই। আচ্ছা, গেল 16 সালে বাড়ি ধ্বংস করে দিল আরেকবার। মসজিদ নির্মাণ করতে গেলাম, 2 জন সদস্যকে জবাই করে হত্যা করলো, কোনো বিচার হয় নাই। বাড়িঘর লুটপাট করলো, কোনো বিচার হয় নাই। খ্রিস্টান বলে মিথ্যা কথা চালিয়ে দিল, সম্পূর্ণ মিথ্যা কথা ছিল। ওকে, মামলা হয়েছে। এই মামলার 100% সুবিধা আদায় করে নিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতারা জামাত বিএনপির নেতা কর্মীদেরকে মামলা দিয়ে আসামি বানিয়েছে, সেই মামলা রাজনৈতিক মামলা বলে সুবিধা নিয়েছে। আমাদের কোনো বিচার হয়নি। এখন 5 আগস্টের পরে হাসিনা যখন পালিয়ে গেল, তখন আবার শুরু হলো হামলার পায়তারা। ওই চট্টগ্রাম, গাজীপুর, বিভিন্ন জায়গা থেকে কিছু কওমি মাদ্রাসার মোল্লা মুন্সি নিয়ে তারা মাহফিল নাই, কোনো মাহফিল নাই। মাহফিলের কিসের বক্তব্য? মাহফিলে বয়ান করার জ্ঞান থাকতে হবে তো ওদের, সে জ্ঞান নাই। এই হুমকি, উত্তেজনা,
হামলা করতে হবে, বাড়িঘর জ্বালিয়ে দিতে হবে, উচ্ছেদ করে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। আমি গত কয়েকদিন আগে চট্টগ্রাম বিভাগের কিছু লোকজন আমার সাথে দেখা করতে আসার কথা ছিল। তা আমি বললাম আমাদের স্কুলের মাঠে আমরা একত্রিত হই। এই কথা ওরা জানলো, ওরা শুনলো, স্বাধীন রাষ্ট্র শুনেন, তারা মিছিল করলো, আমাকে মিটিং করতে দেবে না। তো আমি বললাম কেন মিটিং করতে দেবে না? আমার বাড়ির আঙ্গিনা, আমি তো তোমার বাড়িতে গেছি, জায়গা আমার, রাস্তা আমার, জনগণ আমার, তোমার বাড়ি তো আমি যাইনি, তোমার তো ডিস্টার্ব করিনি, একটা রিক্সা পর্যন্ত তোমার থামবে না। প্রশাসন পুলিশ বললেন যে মিটিং করতে পারবেন না। টিএনইউ মহোদয় বলে দিলেন 144 জারি করে দেন, মিটিং যেন করতে না পারে। ওকে ঠিক আছে। আমাদেরকে গোয়েন্দারা অনুরোধ করলেন ভাই মিটিং করেন না, আপনারা তো ভালো মানুষ, আপনারা আইন মানেন, গন্ডগোলের দরকার কি ভাই, বাদ দেন। আমরা বাদ দিলাম, মিটিং করলাম না। ওকে, হলো না, ঠিক আছে। তারা বললেন সামনে নির্বাচন, নির্বাচনকে সামনে রেখে সরকার চাচ্ছেন একটা ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন হোক। সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, আন্তর্জাতিক সংস্থা সবাই চাচ্ছে একটা নির্বাচন এদেশে হোক। অনেক বছর নির্বাচন হয় না, কাজে ভাই এখন আপনারা এই নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, আপনারা এখন কোনো মিটিং টিটিং করেন না। তো আমরা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আপনাদের কথা আমরা মানলাম, ভালো কথা। 2 দিন আগে নোয়াখালীতে কোর্টের বারান্দায় আমার বিরুদ্ধে শুরু হলো এবার জনসভা, মিটিং, হ্যান্ডবিল রচনা করে, জায়গায় জায়গায় মিথ্যা হ্যান্ডবিল রচনা করে মিথ্যা সার করা হলো। বিষয়টা আমরা সরকারকে জানালাম, ডিসি মহোদয়কে জানালাম, এসপি কে জানালাম, গোয়েন্দাদেরকে জানালাম। জানানোর ফল জিরো, শূন্য, কোনো ফল নাই। কোনো দপ্তরে জানিয়ে কোনো লাভ হলো না। তারা হলের মধ্যে মিটিং করে মাইক লাগিয়ে দিল সারা শহর, আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করলো, গুজব রটনা করলো, হুমকি দিল, সব হয়ে গেল। তাহলে আমি দেখলাম আমরা যখন মিটিং করতে যাই আমাদের অধিকার নাই, কথা বলার অধিকার নাই। আর তারা যখন আমাদের বিরুদ্ধে উস্কানি দেয়, সমাবেশ করে, মিটিং করে, তারা সহযোগিতা পায়, তাদেরকে আর কেউ মানা করে না। টিএনইউ মহোদয়ের আর 144 জারির কোনো আইন থাকে না, ডিসি মহোদয় আর দেখেন না, এসপি সাহেব আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা আর করেন না। সবাই চুপচাপ, সবাই চোখে হাত দিয়ে মনে হয় যেন বসে আছেন। আমরা জজ সাহেবের কাছে লোক পাঠালাম, তিনিও অসহায়ত্ব প্রকাশ করলেন, বলছেন আমাদের কিছু করার নাই। তো আমি দেখলাম এর মাধ্যমে আমি একটা মেসেজ পেয়ে গেলাম। আজকে আমি আপনাদের সামনে এটা বলতে চাই, আপনারা যেহেতু আমার কর্মী, সারা দেশে আপনারা কাজ করছেন, আমি একটা মেসেজ পেয়ে গেলাম। আপনি প্রশ্ন করেছেন এই ক্ষেত্রে আমার কি করণীয়। করণীয় পরে, আগে আমি মেসেজটা আগে বুঝে নেই, আমাকে সরকার কি বুঝাইতে চাইলো। আমি বুঝলাম বাংলাদেশে আমার কোনো অধিকার নাই, আমি বুঝলাম বাংলাদেশে আমার কোনো বাক স্বাধীনতা নাই, আমি বুঝলাম বাংলাদেশে আমি নিরাপদ নই, আমি বুঝলাম বাংলাদেশে আমার ধর্মীয় স্বাধীনতা নাই, আমি বুঝলাম বাংলাদেশ এখন চলে গিয়েছে অন্যের হাতে। আমার প্রিয় সোনার বাংলা, এখন আর আমার কোনো অধিকার এখানে নাই। এদের কাছে আমার সরকার অসহায়, আমার আইন শৃঙ্খলা বাহিনী অসহায়। এবার আপনি বলেছেন আমাদের কি করণীয়। এইবার যখন আমি এটা বুঝলাম সরকার অসহায়, এই উগ্রবাদী, সাম্প্রদায়িক, এই ধর্মান্ধ ধর্ম ব্যবসায়ীদের কাছে সরকার যখন অসহায়, গোয়েন্দারা যখন অসহায়, টিএনইউ ম্যাজিস্ট্রেট সাহেবরা যখন অসহায়, তখন এইবার আমরা সেনাবাহিনীর কাছে গেলাম। সেনাবাহিনী হচ্ছেন বাংলাদেশের শক্তির এখন বর্তমানে একটা প্রতীক, আস্থা ভরসার জায়গা। আমি বললাম সেনাবাহিনীর কাছে যাও। সেনাবাহিনীর কর্মকর্তারা বললেন ভাই বুঝেন তো, এখানে ডিসি সাহেব হলো ক্ষমতা, আমাদেরকে ডাকলে আমরা যাই, না হলে আমরা যাইতে পারি না। আমি বুঝলাম আমার বেলায় সেনাবাহিনীও আসবে না। রংপুরে আমার ভাইদেরকে যখন হামলা করেছে, প্রকাশ্যে আগুন দিয়ে 14টা বাড়ি জ্বালিয়ে দিয়েছে, গরু লুট করেছে, সেনাবাহিনী ছিল, কিছুই করে নাই, কিছুই করে নাই, একটা বাঁশের হুইসেল পর্যন্ত দেয় নাই। আমি বুঝেছি আমি কোন রাষ্ট্রে বাস করি, আমি বুঝতে পেরেছি। আমাকে সরকার মহোদয় আপনারা আর বুঝাইতে হবে না। এখন আমার করণীয় আমি ঠিক করব। নাম্বার 1, কি অন্যায় হয়েছে, কি অবিচার হয়েছে, কি মিথ্যাচার প্রপাগান্ডা চালানো হচ্ছে আমার বাড়িতে হামলা করার জন্য, লুটপাট করার জন্য। এই বিষয়টি নিয়ে জাতীয় আন্তর্জাতিক গণমাধ্যম, আইন প্রয়োগকারী সংস্থা, জাতিসংঘ থেকে শুরু করে আঞ্চলিক সংস্থা, সরকার সবাইকে জানান, জানাইতে থাকেন। আমরা আজকে আক্রান্ত, আমরা নিপীড়িত, আমরা আজকে বিচারহীনতার মধ্যে বাস করছি, একটা মব সন্ত্রাসের মধ্যে আমরা বাস করছি, আমাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে প্রতি মুহূর্তে মুহূর্তে, আমরা আতঙ্কে ঘুমাতে পারি না, আমাদের ভাইদেরকে হামলা করা হচ্ছে। এই বিষয়টি আপনারা সরকারকে, আইন শৃঙ্খলা বাহিনীকে, আন্তর্জাতিক সম্প্রদায়কে জানান। জানাইলে কি হবে? আমি জানি কিছুই হবে না,
কি করবেন তাহলে? নাম্বার 2, আল্লাহর উপরে ভরসা করে আত্মরক্ষার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করুন। আত্মরক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আমাকে বাঁচতে হবে। আমরা উদ্বাস্তু শিবিরে পালিয়ে যেতে পারি না। আল্লাহ বাক শক্তি দিয়েছেন। আমরা বোবা প্রাণী নই, আমরা গরু নই। গরু হাম্বা হাম্বা করে, আমরা হাম্বা হাম্বা করতে পারি না। সমাজের অন্যায় দেখে যারা কথা বলে না, ওরা পশু। আমরা পশু নই। আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো। আমাদেরকে বাঁচতে হবে। আমাদের সম্পত্তি রক্ষা করতে হবে। আমাদের ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে রক্ষা করতে হবে। আমাদের নারীর ইজ্জত রক্ষা করতে হবে। আমরা বলেছি আমাদের জীবনের থেকে আমাদের নারীর ইজ্জত বড়। আমরা বিদেশে পালিয়ে যাওয়া শিখি নাই, আমরা জান মাল দেওয়া শিখেছি। আমরা কারো ক্ষতি করি নাই, কারো কাঁচা আইলের উপর পাও দেয় নাই। কাজে এইভাবে অন্যায় করা হবে, মিথ্যাচার করা হবে, মব সৃষ্টি করা হবে। আমাকে কথা বলতে দেওয়া হবে না, আমার শত্রুদেরকে রাস্তায় লেলিয়ে দেওয়া হবে। এই অন্যায় চলতে চলতে একদিন আমরা নিঃশেষ হয়ে যাওয়ার মতো অবস্থা হবে। আমাদেরকে আত্মরক্ষার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করতে হবে। 3 নাম্বার, এখন থেকে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের দিন, দিনুল হক কায়েম করা ছাড়া আমাদের নিরাপত্তা কেউ দিতে পারবে না। আল্লাহ দিন কায়েম করার জন্য আমাদের যার যা কিছু আছে তাই নিয়ে ময়দানে লড়াই করতে হবে। আমি আপাতত আপনাকে এই 3টা সমাধান দিতে পারি। 1 নাম্বার, আমরা কিভাবে নিপীড়িত হচ্ছি, অধিকার হারা হচ্ছি, এই বিষয়টি জাতীয় আন্তর্জাতিক গণমাধ্যম, মানবাধিকার সংস্থা, জাতিসংঘ থেকে শুরু করে সবাইকে জানান, সরকারকে জানান, আদালতে মামলা করেন। দেখেন কি হয় কিনা। আমি জানি কিছু হবে না, কোনো আশা করি না। যদি হয় তো ভালো কথা। 2 নাম্বার, আত্মরক্ষার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করুন। 3 নাম্বার, আল্লাহর দিন প্রতিষ্ঠা ছাড়া আমাদের নিরাপত্তা কেউ দিতে পারবে না। এই জন্য আল্লাহর দিন মানব জীবনের প্রতিষ্ঠা করার জন্য জান মাল দিয়ে আপনারা সংগ্রাম করুন। এটা হলো আমার কথা। আপাতত এই ছাড়া আমার আর কোনো কথা নেই। কারণ আমরা যাইয়া প্রশাসনের সঙ্গে ঝগড়া করতে পারবো না। ওরা যেরকম অন্যায় করছে আমরা সেম কায়দায় অন্যায় করতে পারি না। ওরা যেরকম মাইক লাগিয়ে গালাগালি করছে আমরা মাইক লাগিয়ে গালাগালি করতে পারি না। তাই আল্লাহর উপর ভরসা করে সত্য নিয়ে দাঁড়িয়েছি। সত্য বুকে ধারণ করে আমরা আমাদের আত্মরক্ষার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা মেসেজ পেয়ে গেছি, সরকার আমাদেরকে মেসেজ দিয়ে দিচ্ছে এই রাষ্ট্রে আমাদের কোনো অধিকার নাই। আমরা পেয়ে গেছি, মেসেজ পরিষ্কার। এবং আমরা এই মেসেজ পেয়ে গেছি, এই ধর্ম ব্যবসায়ী উগ্রবাদী গোষ্ঠী তারা মনে করেছে তারা বাংলাদেশে একটা সুযোগ পেয়েছে, বাংলাদেশকে একটা ইরাক সিরিয়া বানাবে। এই দিকে তারা যাচ্ছে। হিজবুত তাওহীদকে তারা যেন টার্গেট করে ইস্যু সৃষ্টি করতে না পারে, এই ব্যাপারে আপনারা সজাগ এবং সতর্ক থাকবেন।